2-3টে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, ওরা বলেছে ফ্রেশার্সদেরকে আমরা নিই না। আশা করি তোমরা এই প্রবলেমটা ফেস করছো, তাই তোমাদের মাঝে একটা চিন্তা এসে গেছে যে তাহলে আমরা কিভাবে এই প্রফেশনে জয়েন করব। দেখো, যখন একটি কোম্পানি একটা ফ্রেশার্সকে নেয় না, তার পেছনে অনেকগুলো কারণ থাকে। আমরা যদি এই কারণগুলোকে বুঝতে পারি, সেইভাবে যদি আমরা প্রিপারেশন নিই, আশা করি আমরা যে কোনো কোম্পানিতে এন্ট্রি করতে পারবো, যে কোনো কোম্পানিতে আমরা চাকরিটাকে ছিনিয়ে নিতে পারবো। কিভাবে জানবো এই ভিডিওতে। প্রথম যেটা আমাদের জানতে হবে যে যখন কোনো কোম্পানি বলে যে আমরা ফ্রেশার্স নিই না, এর পেছনে কারণটা কি। অনেকগুলো কারণ হতে পারে। একটা বড় কোম্পানির তার একটি কারণ আছে, একটা মাঝারি কোম্পানি তারও কিছু কিছু কারণ আছে, আর যারা স্টার্ট আপ কোম্পানি লঞ্চ করছে তারও পিছনে কিছু কারণ থাকে। তাহলে আমরা যদি বলি যে একটা বড় কোম্পানিতে কেন ফ্রেশার্স নেয় না, বড় কোম্পানিতে ফ্রেশার্স না নেওয়ার অন্যতম কারণ যে হেডকোয়ার্টারের জন্য তুমি ইন্টারভিউ দিতে গেছো বা যাবে, ওই হেডকোয়ার্টারে কম করে 4 লাখ, 5 লাখ, 6 লাখ এমন এমন কোম্পানি আছে যেখানে 10 লাখ টাকার সেল আছে, যেটাকে আমরা বলি বেস সেল। এই সেলটা অলরেডি ওই হেডকোয়ার্টারে হয়। এবার ভেবে দেখো, তুমি যখন ফ্রেশার্স হিসেবে জয়েন করবে, ওই 10 লাখ টাকাটা তোমাকে তো মেনটেন করতেই হবে, তার সাথে তোমাকে গ্রোথ দেখাতে হবে। তাহলে তুমি প্রথম জানোই না যে কোথায় কোন ডক্টর বসেন, কখন ভিজিট নেয়, তো তোমার এটা জানতে জানতে 2-3 মাস চলে যাবে। তো সেই ক্ষেত্রে কোম্পানি যেটা মনে করে যে তাদের বেস যে সেলটা আছে, হেডকোয়ার্টারে যে সেলটা আছে, সেটা কমে যাবে, কোম্পানি ডিগ্রোথে যাবে, ম্যানেজারকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি বোঝাতে হবে। এটা একটা লজিক একটা বড় কোম্পানির ক্ষেত্রে। আমরা যদি স্টার্ট আপ কোম্পানির ক্ষেত্রে যদি দেখি, সেখানে সমস্যা তো আরও গুরুতর। ওখানে তোমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হবে। প্রোডাক্ট অ্যাভেলেবেল করা, ডক্টর ভিজিট করা, তাদেরকে কনভিন্স করা, প্রতিটা প্রেসক্রিপশন জেনারেট করার জন্য অনেকটা বেশি এফোর্ট দিতে হবে। সেক্ষেত্রে তো আরও সমস্যা। তাই স্টার্ট আপ কোম্পানিও সহজে নিতে চায় না। আর মাঝারি কোম্পানি, তাদের কথা তো ছেড়েই দাও, তারা তো বলবে যে আমরা এখন গ্রোথের দিকে আসছি, আমরা তো গ্রোথ আরও বেশি চাই। তো সেক্ষেত্রেও একই ঘুরে ফিরে আসছে ব্যাপারটা। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবে? দেখো, যেখানে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ, ইন্টারভিউ দেওয়ার আগে তোমার জন্য দেখো যে কে বড় করে রেফারেন্স দিচ্ছে। এই রেফারেন্স আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটা বড় ভূমিকা। কেমন? ধরো তোমার এক সম্পর্কের দাদা এই প্রফেশনে আছে, একটা বড় কোম্পানিতে আছে, সে যদি ভালো করে রেফারেন্স দেয় যে ছেলেটাকে আমি চিনি, খুব স্মার্ট ছেলে আছে, একবার নিয়ে দেখতে পারো, ম্যানেজারকে বলতে পারে। এবার ম্যানেজার যখন তোমাকে ইন্টারভিউ নেওয়ার সময় প্রথমে যে তোমার বেসিক জিনিসটা, কমিউনিকেশন স্কিল, তোমার প্রেজেন্স অফ মাইন্ড, সাবজেক্ট নলেজ, এগুলো দেখে নিল। এগুলো দেখার পর ওই ব্যক্তিটার রেফারেন্স যদি স্ট্রং থাকে, তখন বলতে পারে যে ঠিক আছে, আমরা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের জন্য পাঠালাম। সেক্ষেত্রে চাকরিটা পাওয়া যায়। যদি রেফারেন্স না থাকে, কোনো একটা গ্রুপ থেকে নিউজটা পেয়েছো, একবার ফোন করলে, দিয়ে ম্যানেজার কী করলো, বলে চলে এসো। তো সেই ক্ষেত্রে যেটা হয়, মানে ভেতরের যে ব্যাপারটা, ম্যানেজার চায় যে, অনেক সময় হয় কি যে ভাবেই প্ল্যানই করে যে অন্তত 10-15টা ছেলে আসুক, তারপর আমরা ফিল্টার করব। তো 10-15টা ছেলের মাঝখানে তোমাকে বলতে পারো যে গুটি হিসেবে ব্যবহার করবে। জাস্ট তুমি এসো, ইন্টারভিউ দাও, তোমাকে বলবে তুমি ভাই পারবে না, তুমি চলে যাবে। এইভাবেই কিন্তু খেলাটা হচ্ছে তোমাদের সাথে। তাহলে এই ক্ষেত্রে এই বিষয়টাকে বিট করার জন্য তোমার কি কাজ আছে? এক, তোমাকে যে রেফারেন্স দেবে, স্ট্রং রেফারেন্স দরকার আছে, সে যেন ভালো করে বোঝায় কোম্পানিকে যে আমার চেনা আছে ছেলেটা। দ্বিতীয়, তোমার প্রিপারেশান যেন কোনো ক্রমে উইক না হয়। ঢিলে ঢালার প্রিপারেশান থাকলে কিন্তু তোমার ক্ষেত্রে পসিবল হবে না। এটা তোমার মেন এফোর্ট। তার সাথে তুমি যে প্রফেশনে আসতে চাইছো, তুমি কি এক্সট্রা নিয়ে যাচ্ছ? এক্সট্রা হিসাবে তুমি যে হেডকোয়ার্টারের জন্য যাচ্ছ, ওই হেডকোয়ার্টারের অন্তত 30টা ডক্টরের নাম, ওই ডক্টর কোথায় বসেন, প্রয়োজনে কখন কোথায় মিট হয়, ভিজিট হয়, যদি তুমি এই সমস্ত ইনফরমেশন কালেক্ট করে যাও, কিছুটা হলো আমরা ইমপ্রেস করতে পারবো ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে। আর যেটা লাগবে RCP এর কোর কনসেপ্ট। এছাড়াও তুমি যে ডিভিশনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, ধরো তুমি কোনো একটি কোম্পানির অর্থ ডিভিশনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, তাহলে ওই ডিভিশনের কটা প্রোডাক্ট আছে, কোথায় কেমন কি চলে, সেল কেমন কি, এই ইনফরমেশনগুলো তোমাকে ভেতরে জেনে যেতে হবে। এই ইনফরমেশনগুলো যত যদি পারো যে উগলে দিতে ইন্টারভিউ দেওয়ার সময়,
কিছুটা হলেও তোমরা ইমপ্রেস করতে পারবে। এবং সর্বোপরি যেটা তোমার লাগবে, তোমার যে চাকরিটা দরকার এই খিদেটা তোমাকে দেখাতে হবে। কারণ ইন্টারভিউ নিতে নিতে তোমাকে এমনও কিছু প্রশ্ন করতে পারে, এমনও কিছু তোমাকে মনে হয় যে এই ধরনের কেন প্রশ্ন করছে, এ তো আমাকে যেন রাগিয়ে দিচ্ছে, এ ধরনের ভুলভাল কেন প্রশ্ন করছে। আলটিমেট তোমার ধৈর্যটাও দেখে নেবে যে কতটা তুমি ফ্লেক্সিবল মাইন্ডে আছো, কতটা তোমার মধ্যে ধৈর্যশীলতা আছে। এটা দেখার পরেই তুমি কিন্তু একটা কোম্পানিতে জয়েন করতে পারবে। তাহলে আজ থেকে তোমার যেটা কাজ হচ্ছে, অবশ্যই যেখানে প্রিপারেশান নিচ্ছ স্ট্রং প্রিপারেশান নাও, যেখানে তোমার কমিউনিকেশন স্কিল বা তোমার যে সাবজেক্ট নলেজ সব কিছু জানো। তার সাথে সাথে এই যে কথাগুলো বললাম এগুলোকে অ্যাডেড হিসাবে নিয়ে যাও। যদি তোমার কাছে কোনো RCPA করার কোনো যদি ইনফরমেশন থাকে, কোনো যদি ডেটা থাকে, তো চেষ্টা করো যে ওনাদেরকে দেখানো যে হ্যাঁ অলরেডি আমি এই প্রফেশনে আসার জন্য এই কাজগুলো করেছি। কেউ মনে করছো যে আমরা বোধহয় যেহেতু আমরা গভর্নমেন্টের চাকরি পাচ্ছি না, এ তো এমন কী জিনিস, সেলস প্রফেশন চলে আসবো, আমার কমিউনিকেশন স্ট্রং আছে। না, আজকালকার দিনে সেটা হয় না। আজকালকার দিনে কিছুটা হলেও রেফারেন্স লাগে, তোমাকে এক্সট্রা এফোর্ট দিতেই হবে যে কোনো একটি চাকরিতে এন্টার করার জন্য, তা না হলে কিন্তু পসিবল নয়। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, তো কিছু কিছু কোম্পানি তো ফ্রেশার্স নিচ্ছে। অবশ্যই নিচ্ছে এবং নেবেও। ওই কোম্পানির যে মেন্টাল স্টেট থাকে, ওই কোম্পানির যে চিন্তাধারা থাকে, তারা ভাবে যে আমরা অলরেডি স্টেবল আছি, আমরা যদি কোনো একটা ফ্রেশার্সকে নিই আমরা তাকে অ্যাসেট হিসাবে নেব। আমরা জানি যে একটা ছেলেকে ঠিকঠাক গড়তে 3-4 মাস সময় লাগে, সেই সময়টা আমরা দেব, কারণ আমরা স্ট্রং আছি, আমাদের কোম্পানির ব্যাকবোন স্ট্রং আছে। আমরা যদি নিই তাতে আমরা ফলপ্রসূ হব এবং ছেলেটাকে যদি আমরা গড়ে নিতে পারি, ওই ছেলেকে আমরা আরও বেটার ওয়েতে নিয়ে চলতে পারবো। এরকম কিছু কিছু কোম্পানির ভিশন থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই পাওয়া যায়। আবার কিছু কোম্পানির ভিশন থাকে যে আমি যে কোম্পানিটা খুলেছি, ফ্রেশার ছেলে আসুক, 6 মাস 8 মাস কাজ করবে, আমরা জানি আমরা একটা স্ট্যাগনেন্ট সেলেতে যাব, নট গ্রোথ নট ডিগ্রোথ। এরকমও কিছু কোম্পানির সাইকোলজি আছে। তারা ভাবে যে আমরা খুব একটা গ্রোথও চাইছি না, ডিগ্রোথও চাইছি না। এখানে যদি কোনো একটা ফ্রেশার ছেলেকে নিই, আমাদের যে খুব একটা ক্ষতি হবে তা নয়, তাতে আমরা একটা জায়গায় স্টেবল থাকতে পারবো। এইভাবেও কিন্তু অনেক কোম্পানি ছেলেদেরকে হায়ার করে। আবার এটাও ঠিক যে কিছু কিছু স্টার্টআপ কোম্পানি দেখে যে বারবার ওরা বিজ্ঞাপন দিচ্ছে, বিভিন্ন জায়গায় গ্রুপে শেয়ার করছে, তবু কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আসতে চাইছে না, কারণ স্টার্টআপ কোম্পানি। তো স্টার্টআপ কোম্পানিতে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কখনোই আসতে চাইবে না। তো সেই ক্ষেত্রে ওনাদেরকে অগত্যা ফ্রেশার্স ক্যান্ডিডেটকে নিতে হয়। ফ্রেশার্স ক্যান্ডিডেটকে যখন নেবে, তো সেই ক্ষেত্রে যেটা প্রথমেই বলেছিলাম, তোমাদেরকে কিন্তু চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সবই করতে হবে। স্টকিস্ট দেখা, কেমিস্টকে ভালোভাবে দেখা, প্রোডাক্ট অ্যাভেলেবেল। সব থেকে বড় সমস্যা হচ্ছে স্টার্টআপ কোম্পানিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল করাটা। ডক্টর হয়তো প্রেসক্রিপশন করেছেন, বাউন্স হয়ে গেছে, কেমিস্টের কাছে অ্যাভেলেবেল নেই। এই অ্যাভেলেবেল পার্টটা খুব প্যাথেটিক হয়, অনেকটা পেনফুল হয় এমারদের কাছে। তাই যারা দেখবে এক্সপিরিয়েন্স হয়ে যায় এই প্রফেশনে, তারা বলে ভাই আমরা স্টার্টআপ কোম্পানিতে যাব না। তাহলে ভিডিওতে যদি আমরা কনক্লুশন টানি, তোমাদের যেটা করণীয়, ভালো করে প্রিপারেশন নাও। প্রিপারেশনের সাথে সাথে অ্যাডিশনাল প্রিপারেশন নাও। অ্যাডিশনাল প্রিপারেশনে কী আসছে না, তোমাকে অন্তত তোমার হেডকোয়ার্টারের 30 থেকে 40টা ডক্টর নেম, কোথায় কোথায় বসেন, বা তোমরা যে ডিভিশনেতে ইন্টারভিউ দিতে যাচ্ছ ওই ডিভিশনের কটা প্রোডাক্ট আছে, কোম্পানির সেল কেমন আছে, বা তোমার যদি ফিল্ড ওয়ার্কের কাজের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, অন্তত 2 দিনের যদি এক্সপিরিয়েন্স থাকে, এটাও তুমি শেয়ার করতে চাও, এটাও তোমার কাজ হবে যে বলা। তাতে আশা করছি অবশ্যই তোমরা চাকরি পাবে। আর তোমরা যারা চাইছো যে ফ্রেশার্স হিসেবে যে 100% অ্যাসুরেন্সের সাথে আমরা চাকরি পেতে চাই, তার জন্য তো যেটা করতে হবে, একটি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, আমরা এন্ডোভারে ট্রেনিং দিয়ে থাকি। এন্ডোভারে আমরা 3 মাসের ট্রেনিংয়ের দেওয়ার পর স্টুডেন্টকে আমরা প্লেস করে থাকি। তোমাদের যদি এমআর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।